আমি আনিকা। আজ যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি তা আমার নয়, বরং আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের। তিনি আমাকে অনুরোধ করেছেন এই গোপন কথাগুলো যেন আমি আপনাদের কাছে পৌঁছে দিই। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই রকম আরও অনেক অজানা গভীর আবেগের গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, আমি গল্পের কোনো এক ফাঁকে আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে অথবা পড়তে হবে। আমার ভাই রনক, বছর ৩ আগে ওর বিয়ে হয়েছিল। ভালোই চলছিল সব, কিন্তু কিছু ভুল বোঝাবুঝি, কিছু অনভিপ্রেত ঘটনার পর ওর স্ত্রী নীলা ডিভোর্স নিয়ে নিল। আমাদের পরিবারে এ এক বড় ধাক্কা ছিল। বিশেষ করে আমার মা এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কিন্তু সময় সব কিছুর উপর প্রলেপ দিয়ে দেয়। রনকও ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছিল। নীলা আমাদের বাড়ির পাশের পাড়াতেই থাকত। ওর ভাই অরিত্র আমাদের পরিচিত। অরিত্রের এক বন্ধু ছিল, যার বাবা সুমন্তবাবু আমাদের এলাকার নামকরা একজন শিক্ষক। এই সুমন্তবাবুর সঙ্গেই আমার পরিচয়। রনকের ডিভোর্সের কিছুদিন পর আমাদের পাড়ায় একটা দুর্গাপূজার আয়োজন চলছিল। সেখানেই প্রথম সুমন্তবাবুর সঙ্গে আমার দেখা। আমার ভাইয়ের প্রাক্তন প্রেমিকার ভাইয়ের শিক্ষকের বন্ধুর বাবা। এই পরিচয়টা শুনতে কেমন লাগছিল জানি না, কিন্তু এই মুহূর্তে এটাই সত্যি। সুমন্তবাবু আমার থেকে প্রায় বছর ১৫ বড়। তার বয়স তখন হয়তো ৪০-এর কাছাকাছি। একজন শিক্ষক হিসেবে তার একটা আলাদা সম্মান ছিল। তার কথা বলার ভঙ্গি, তার জ্ঞান, সব কিছুই আমাকে মুগ্ধ করত। অরিত্রের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচয়। প্রথমে সৌজন্যমূলক আলাপ হলেও ধীরে ধীরে তা এক অন্য রূপ নিতে শুরু করল। আমি জানতাম এটা অন্যায়, এটা সামাজিকভাবে অগ্রহণযোগ্য। আমার ভাইয়ের প্রাক্তন স্ত্রীর বাবার প্রতি আমার এই অনুভূতি এক নিষিদ্ধ আকর্ষণ। কিন্তু মন কার কথা শোনে? সুমন্তবাবু যেন আমার জীবনের এক শূন্যতা পূরণ করে দিচ্ছিলেন, যা আমি আগে কখনো অনুভব করিনি। তার সান্নিধ্য, তার স্পর্শ, সব কিছুই আমার মধ্যে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করত। একটা বিশেষ দিনে অরিত্রের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠানে সুমন্তবাবু এসেছিলেন। আমি সেখানে ছিলাম। অরিত্রের বোন নীলাও এসেছিল। তাকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছিল। রনকের মুখটা মনে পড়ে গিয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি মনে পড়ছিল সুমন্তবাবুর উপস্থিতি। আমি মুগ্ধ চোখে তাকে দেখছিলাম। তার চুলে পাক ধরেছে, কিন্তু তার চোখে তখনও তারুণ্যের দ্যুতি। তিনি যখন কথা বলছিলেন মনে হচ্ছিল যেন কোনো প্রাচীন পুঁথি পাঠ পড়ছেন। তার কণ্ঠস্বর এক গভীর অনুরণন সৃষ্টি করত আমার মনে। সেই সন্ধ্যায় বাড়ির ফেরার পথে সুমন্তবাবু আমার সঙ্গে কথা বলতে এলেন। বৃষ্টি পড়ছিল। আমরা ছাতা ভাগাভাগি করে হাঁটছিলাম। তার গায়ের পারফিউমের গন্ধ, যা ছিল অতি সৌম্য কিন্তু গভীর, তা আমাকে আচ্ছন্ন করে দিচ্ছিল। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আজকের সন্ধ্যাটা সুন্দর, তাই না? আমি শুধু মাথা নাড়লাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তার এই সাধারণ কথায়, তার এই সাধারণ স্পর্শে ছাতা ভাগাভাগি করা এক অসাধারণ অনুভূতি খেলে যাচ্ছিল আমার মনে। পরের দিনগুলোই আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল, কখনো অরিত্রের বাড়িতে, কখনো বা পাড়ার কোনো অনুষ্ঠানে। আমরা কখনো একা একা কথা বলতাম না, কিন্তু আমাদের চোখ চলেছিল একে অপরের জন্য। এক অমোঘ আকর্ষণ, এক অদৃশ্য টান আমাদের বেঁধে রেখেছিল। একটা দুপুরবেলা আমি একা আমার ফ্ল্যাটে বসেছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। খুলে দেখি সুমন্তবাবু। অবাক হয়ে গিয়েছিলাম। তার হাতে একটা বই। বললেন, এই বইটি তোমার ভালো লাগবে ভেবে এনেছিলাম। আমি তাকে ভেতরে আসতে বললাম। ভেতরে এসে তিনি বসলেন। বেশ কিছুক্ষণ আমাদের কথা হলো। আমার ভাইয়ের কথা, নীলার কথা, তাদের ডিভোর্সের কথা, সব কিছু নিয়েই আমরা আলোচনা করলাম। কিন্তু প্রতিটি আলাপের মধ্যেই লুকিয়েছিল এক অন্যরকম অর্থ, এক গভীর অনুভূতির ইশারা। সুমন্তবাবু যখন আমার দিকে তাকাতেন মনে হতো তিনি আমার মনের গভীরে প্রবেশ করতে পারছেন। তিনি আমার নীরবতা বুঝতেন, আমার না বলা কথাগুলো অনুভব করতেন। সেই দিন তিনি আমার হাতে বইটি দিয়ে বললেন, তোমার মনটা খুব ভালো, কিন্তু কিছু একটা তোমাকে কষ্ট দিচ্ছে, তাই না? আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিভাবে তিনি বুঝলেন? এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও একটু ঘনিষ্ঠ হল। আমরা মাঝে মাঝে লুকিয়ে দেখা করতাম, কখনো পার্কের বেঞ্চিতে, কখনো বা কোনো নিরিবিলি ক্যাফেতে। সেখানে আমরা ঘণ্টার পর ঘণ্টা কাটাতাম, একে অপরের হাতে হাত রেখে, একে অপরের চোখের দিকে তাকিয়ে।
সেখানে কোনো সামাজিক বাধা ছিল না, কোনো নিষিদ্ধতার ভয় ছিল না, ছিল শুধু দুটি মনের গভীর অনুভূতি, এক পবিত্র প্রেম। একটা বৃষ্টির সন্ধ্যায় আমরা এক নির্জন নদীর ধারে দেখা করেছিলাম। চারপাশ ঘন অন্ধকারে ঢাকা, শুধু টুপটাপ বৃষ্টির শব্দ আর আমাদের হৃৎস্পন্দন। সুমন্তবাবু আমার হাত ধরলেন। তার হাতের স্পর্শে ছিল এক গভীর উষ্ণতা, এক আশ্বাস। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের জগতে ভাসছি। তার ঠোঁট যখন আমার ঠোঁট স্পর্শ করল, তখন যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেমে গেল। সেই স্পর্শ ছিল স্বর্গীয়, সেই মুহূর্ত ছিল চিরন্তন। আমাদের সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছিল। আমরা একে অপরের থেকে দূরে থাকতে পারতাম না, কিন্তু ভয়ও ছিল। যদি কেউ জেনে যায়, যদি আমাদের এই গোপন প্রেম প্রকাশ হয়ে পড়ে। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমার মন সুমন্তবাবুকেই চেয়েছিল। তার সান্নিধ্য, তার ভালোবাসা আমাকে এক নতুন জীবনের সন্ধান দিয়েছিল। একদিন আমি আমার আইএমও নাম্বারটি এখানে শেয়ার করব। তার আগে আপনাদের পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে। আমি জানি আপনাদের অনেকের মনেই এখন প্রশ্ন জাগছে, এই সম্পর্ক কোন দিকে যাবে, কি হবে এদের পরিণাম। আমি নিজেও জানি না, কিন্তু আমি জানি এই টান, এই আকর্ষণ, এই ভালোবাসা, এ সব কিছুই সত্যি। সুমন্তবাবু আমাকে প্রায়ই বলতেন, তুমি আমার জীবনের নতুন আলো, তোমাকে পেয়ে আমি ধন্য। আমি তার দিকে তাকিয়ে হাসতাম, আমার চোখেও তখন জল ভরে আসত। এই নিষিদ্ধ প্রেম আমাকে যেমন আনন্দ দিচ্ছিল, তেমনই কষ্টও দিচ্ছিল। একদিন রনক আমাকে কিছু একটা বলতে এলো। সে খুব চিন্তিত দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে বলল, দিদি, নীলা আবার আমাদের বাড়ির কাছে এসেছে। আমি চমকে উঠলাম। নীলা? নীলার আসার কারণ কি? আমার ভাইয়ের ডিভোর্সের পর নীলাকে আমি আর দেখিনি, কিন্তু আজ সে আবার আমার ভাইয়ের জীবনে, আমার পরিবারের আশেপাশে ফিরে এসেছে। আর ঠিক সেই সময়েই সুমন্তবাবু, যিনি নীলার বাবা, তিনি আমার জীবনের এত কাছাকাছি চলে এসেছেন। এই কাকতালীয় ঘটনা কি নিছকই কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য? আমি আমার আইএমও নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে পড়তে হবে। এখন আমি আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা দেব।